স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প অন্তহীন, লেখিকা রায়, কণ্ঠে পিবি, পার্ট 5। তুমি এখানে আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছো। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। অবশ্য সাহস হবে বা না কেন, কোনো কিছুতেই তো তোমার কমতি নেই। বড়লোকের বিগড়ে যা অসভ্য মেয়ে একটা। অনু এবার আর চুপ না থেকে সে বলে উঠল, রায়, কি অসভ্যতামি হচ্ছে এটা? আমি কোনো অসভ্যতামি করিনি দিভাই, অসভ্যতামি করেছে এই মেয়েটা। সেই প্রথম দিন থেকে আমার সাথে অসভ্যতামি করে আসছে, আর আজ এখন এখানে চলে এসেছে। অনু, জাস্ট স্টপ দিস রাই। তুই জানিস কাকে কি বলছিস? হ্যাঁ, খুব ভালো করেই জানি। ও হয়তো আদিত্য আর বোন হতে পারে, তাই বলে যে ও একটা অসভ্য মেয়ে সেটা তো অস্বীকার করা যায় না। সেই প্রথম দিন থেকে ওকে তো আমি কোনো দিন কোনো ভালো কাজ করতেই দেখিনি। তাহলে কি করে বলবো? যতবারই আমার সামনে এসছে ততবারই আমার সাথে অসভ্যতামি করেছে, আর এখন এখানে এসেছে মানে নিশ্চয়ই আবার কিছু নোংরামি করবেই। অনু, রায়, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করে ফেলছিস। বা দিভাই, খুব ভালো, অসভ্যতামি করছে ওই মেয়েটা আর বাড়াবাড়ি করছি আমি। তুই ওকে নিয়ে যা, খুশি কর, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই যেন আমার সামনে না আসে। অনু মৌকে কিছু বলতে যাবে বলে এই পিছন তাকালো, দেখলো মৌ সেখান থেকে চলে গিয়েছে। অনু এবার রায়কে উদ্দেশ্য করে বলল, তোর এই সন্দেহ জিনিসটা তুই কেন ছাড়তে পারিস না? কেন সব সময় তোর মনে হয় যে সবাই তোর খারাপের করবার জন্যই তোর সাথে আসে? কারণ ঘটনাটা আমার সাথে ঘটেছিল, তাই আমি জানি। তুই সেখানে ছিলিস না, তাই জানিস না। তোর সামনে হয়তো ভালো সেজে থাকে, কিন্তু আসলে ওই মেয়েটা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। অনু, দেখ রায়, তুই কিন্তু এবার সত্যিই বাড়াবাড়ি করছিস। নিশ্চয় কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, না হলে মৌ এমন কিছু করবার মেয়েই নয়। হ্যাঁ, সে তো তুই বলবি, কারণ বলছি এই কারণে, মৌকে আমি খুব ভালো করেই চিনি, আর ও কি করতে পারে আর পারে না সেটাও বাড়ির লোক সবাই খুব ভালো করেই জানে। তাই এইখানে কোনো সিন ক্রিয়েট করবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা যেন মাথায় থাকে। বলে অনু সোজা ঘর থেকে বেরিয়ে গেল। অনু নিচে এসে মৌকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও দেখতে পেল না। তাই সে আদিত্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মৌ কোথায় গেল? আদি অনু কথা শুনে সে বলল, আমি তো বেরিয়েছিলাম, দেখা হয়তো এখানে ওখানে আছে আশেপাশে। সে কি আর এক জায়গায় থাকার মানুষ? কেন, কিছু হয়েছে? না না, কিছু হয়নি, দেখতে পাচ্ছি না তাই জিজ্ঞাসা করলাম। ওর সাথে একটু দরকার আছে, ও যদি কিছু লাগে বলে তাহলে আমি এনে দিচ্ছি। না, কিছু লাগবে না, ওর সাথে একটু কথা ছিল তাই। তা ওর সাথে না দরকার থাকে, আমার সাথেও তো দরকার হতে পারতো, তাই না? কথাটা বলে আদে একটু দুষ্টুমি ভরা হাসি দিল। অনু, সেই তুমি শুরু করলে তো? শুরু আর করতে পারলাম কোথায়? আপনি তো সেই চান্সটাই দিলেন না ম্যাডাম। তুমি তো একবার যা তা তোমাকে জিজ্ঞাসা করতে আসাটাই ভুল হয়ে গিয়েছে। ওকে, সরি, তুমি তো একটু মজা করছিলাম গো। তোমার সাথে এত রেগে যাওয়ার কি আছে বলো? আচ্ছা দেখো, আশেপাশে হয়তো কোথায় আছে। অন্যদিকে মৌ তার বাইকটা নিয়ে বেরিয়ে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালো। বাইকের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে সেটাতে টান দিতে শুরু করি। সিগারেট খেতে খেতে সে গাছের দিকে তাকিয়ে রায়ের বলা কথাগুলো ভাবছে, যে রায় কেন সবসময় তাকে ভুল বোঝে, কেন কিছু না বুঝে তাকে সবসময় দোষারোপ করে। এই প্রথমবার মৌ নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হচ্ছে। তার ভাবার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে তার পকেটের ফোনটা বেজে উঠল। অলরেডি 2-3 বার ফোনটা কেটে
সেদিকে তার কোনো খেয়াল নেই, কিন্তু এতক্ষণে তার খেয়াল হলো সে পকেট থেকে ফোনটা বার করে দেখলো যে মম কলিং। তারপর ফোনের স্ক্রিনে দেখলো অলরেডি 3বার মিসড কল উঠে আছে। সে নিজেকে স্বাভাবিক করে কলটা রিসিভ করলো। রিসিভ হতেই রীনা দেবী অপর দিক থেকে বলে উঠল, কিরে কতবার ফোন করছিস, কোথায় আছিস তুই? একটু বাইরের দিকে এসেছিলাম, এখানে কত কাজ পড়ে আছে আর তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস। এইখানে কত কাজ পড়ে আছে, সবাই মিলে না করলে কালকের মধ্যে তো সব কাজ হবে। তো মৌ শুধু উত্তরে বলল, আমি আসছি বলি কলটা কেটে গেল। আবার বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আসতেই দরজা দিয়ে ঢুকবার সময় আবার রায়ের সাথেই ধাক্কা লাগতেই রায় পড়ে যাচ্ছিল। মৌ ধরতে গিয়ে ও কি মনে হতে এবার আর ধরল না, ফলে ফলে রায় নিচে পড়ে গেল। তারপর মৌয়ের দিকে একটা রাগে লুক দিল। মৌ তার কোনো পাত্তা না দিয়ে সোজা রীনা দেবীর দেখে সেই দিকে এগিয়ে আসলো। এবার রীনা দেবী মৌয়ের উদ্দেশ্যে কি অসভ্যতামি এটা! একজন পড়ে গিয়েছে, তুমি তার পাশ কাটিয়ে চলে আসছো তাকে সাহায্য না করে। এই শিক্ষা দিয়েছি তোমায়? আস্তে আস্তে তো উচ্ছন্নে যাচ্ছ। তারপর রীনা দেবী আগে গিয়ে রায়কে তুলে জিজ্ঞাসা করলো, ঠিক আছো তুমি? লাগেনি তো? কোথায় রায়? না না আন্টি, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। তোমার যে কি করো না, একটু দেখে শুনে তো কাজ করতে পারো। রায় আর একবার মৌয়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে চলে গেল সেখান থেকেই। রীনা দেবী মৌকে উদ্দেশ্য করে, কি করতে গিয়েছিলেন আপনি বাইরে? মৌ একটু দরকার ছিল তাই গিয়েছিলাম। কি হয়েছে বলো? তা আপনার যদি দরকার শেষ হয়ে গিয়ে থাকে তাহলে উপরে কিছু কাজ বাকি আছে, সেগুলো গিয়ে একটু দেখলে খুব ভালো হয়। মৌ আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে সোজা উপরের দিকে গেল। যেতে লাগলো। এতক্ষণ উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনু সবটাই দেখছিল। এতে যে মৌ রায়কে ইচ্ছা করে ধরেনি সেটাও অনু খুব ভালো করে বুঝেছে। কিন্তু তার জন্য সে মৌয়ের উপর রাগ করেনি, কারণ সেও জানে মৌয়ের এতে কোনো দোষ ছিল না। আর মৌ আবার যদি রায়কে ধরতে যেত তাহলে আবার ও মৌকে উল্টোপাল্টা বলতে শোনাতো। তাই মৌ রায়কে না ধরতে দেখে এতটাও অবাক হয়নি, বরং রায় অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। মৌকে উপরের দিকে আসতে দেখে সে মৌকে ডাক দিল। মৌ নিজের খেয়ালে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তাই অনুকে খেয়াল করেনি, কারণ সে ভাবছিল সত্যি রায়ের পড়ে গিয়ে ভালোই চোট পেয়েছে। তখন হয়তো রীনা দেবী ছিল তাই কিছু বলেনি, তবে এখন অনুর ডাকে সে অনুর দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, আমাকে ডাকছো? আগে তা আর কাকে মনে হচ্ছে? আপনার ভাবনা চিন্তার মধ্যে ডুবে আছে না তো? না তেমন কিছু না, বলো কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল। সময় আছে? হ্যাঁ আছে, কিন্তু মা বললো উপরে কাজগুলো দেখতে। ঠিক আছে, যাও গিয়ে দেখে এসো, আমি রুমে আছি, হয়ে গেলে এসে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। মৌ একটু দাঁড়িয়ে তারপর আবার কি মনে হতেই বলল, আমি তোমাদের রুমে যাব না, আমার হয়ে গেলে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। অনু ও বুঝতে পারলো যে মৌ রুমে কেন যাবে না বলছে, তাই সেও আর কিছু বলল না, শুধু বলল যে ঠিক আছে। তারপর মৌ উপরে চলে গেল আর অনু ওর রুমে চলে গেল। আর অন্যদিকে সত্যি রায়ের ভালো মতো লেগেছিল, তাই সে একটা পেন কিলার খেয়ে চুপচাপ শুয়ে আছে। অনু রুমে ঢুকে রায়কে চুপ করে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, কোথায় লেগেছে? রায় কোনো সাড়া না দিয়ে পাশ ফেলে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। অনু আবার জিজ্ঞাসা করলো, কেন তুই বেকার বেকার ওর উপর এত রাগ করছিস বলতো? আমি তো উপর থেকে দেখছিলাম, এতে তো ওর কোনো দোষ ছিল না, তুই তো অন্যমনস্ক হয়ে যাচ্ছিলি। এবার রায় বলল, তুই তো কোনো কিছুতে ওর দোষ দেখতে পাস না দিভাই, তাহলে এখন কি করে দেখতে পারবি বলতো? আর আমি কি তোকে কিছু বলেছি? এটা শোনার পর অনু আর কোনো কথা বলে না, সে আবার রুম থেকে বেরিয়ে গেল। তারপর সবাই যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে সেই দিনটা পুরো কেটে গেল। আর অনুর সাথে মৌয়েরও আর কথা বলা হলো না।
তার পরের দিন সকালে রায় অনুকে বলল, আমার কিছু জিনিস লাগবে, মার্কেটে যেতে হবে। অনু বলল, আচ্ছা দাঁড়া, আমি আদিকে বলছি, কারণ আমি তো এখানে রাস্তাঘাট কিছুই চিনি না। ওদের কথার মধ্যে প্রিয়া এসে হাজির। কি ব্যাপার, এনি প্রবলেম? অনু, হ্যাঁ মানে এই রায়ের একটু মার্কেটে দরকার ছিল, তাই আর কি। আমি তো এখানে কিছু চিনি না, তাই বলছিলাম। এর মধ্যে আবার রীনা দেবী এসে বলল, এত চিন্তা করার কি আছে মৌ, তো এক্ষুনি মার্কেটে যাবে কিছু জরুরি জিনিসপত্র আনতে, ওর সাথেই রায় চলে যাবে। অনুও বলল, হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয়, কারণ অনুও চায় যে রায়ের মৌয়ের সাথে একটু সময় কাটাতে, যাতে রায় বুঝতে পারে যে সে মৌকে যেটা ভাবে তেমন নয়। কারণ অনু জানে যে রায় যতই ভালো হোক না কেন, রায়ের একটা বদ অভ্যাস আছে, কি যে যাকে একবার ভুল বলে মানবে সব সময় তার পেছনেই পড়ে থাকবে। যে যতই ভালো করুক না কেন বা যতই ভালো হোক না কেন, তবুও সে তাকে ভুল বুঝবে। কিন্তু রায় অনুর দিকে তাকিয়ে ছিল, সে যে কি বলতে চায় সেটা অনু খুব ভালো মতনই বুঝতে পারছে, কিন্তু সেখানে আদিত্যর মা থাকায় রায় কিছু বলতে পারছে না। কিছুক্ষণ পরে সেখানে মৌ এসে উপস্থিত হলো। সেই দেখে রীনা দেবী মন দিয়ে উদ্দেশ্য করে বলল, তুই তো মার্কেটে যাবি মৌ? হ্যাঁ, তুমিও তো বললে যেতে, কি সব নিয়ে আসতে ভুলে গেছো? আরে ভুলবো কেন, সাথে করে রায়কে নিয়ে যা, ওর কিছু কেনাকাটা করার আছে। আর তুই ছাড়া এখানে মার্কেটে তো ভালোভাবে কেউ চেনেও না, সেই তুই যাচ্ছিস যখন ওকে নিয়ে যা মৌ, কোনো অন্য কাউকে দিয়ে পাঠাও না, আমার অনেক কাজ আছে। রীনা দেবী, একই ধরনের কথা, তোর ওকে নিয়ে যেতে সমস্যাটা কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা নেই, তাহলে নিয়ে যা। যে যাবে তাকে জিজ্ঞাসা করেছো? আরে বাবা, ও তো যাবেই বলে তোকে বলা হয় নিয়ে যেতে। হ্যাঁ, কিন্তু আমার সাথে যাবে কি সেটা জিজ্ঞাসা করেছো? কেন, তোর সাথে গেলে কি হবে? তুই বাঘ না ভাল্লুক, ওকে খেয়ে নিবি? না সেটা নয়, তুমি এত হেয়ালি করে না করে, অনেক কাজ বাকি আছে আমার। তুই এখন যা, গিয়ে যেগুলো বলছিস সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে আয়। এবার মন রিয়ার দিকে তাকিয়ে বলল, কিরে তুই যাবি তো? প্রিয়া বলল, আমার বৌদি ভাইয়ের সাথে কাজ আছে, তুই যা। মন খুব ভালো মতো বুঝছে যে যে সে ফেঁসে গেছে, আর কিছু করার নেই তার। অন্যদিকে রায় না চাইতেও ময়ের সাথে যেতে হচ্ছে। অজ্ঞাতা রায় অনুর দিকে একবার তাকাতেই অনুর দৃষ্টিভঙ্গি রায়ের দিকে সুবিধার মনে হলো না, তাই সে কথা না বাড়িয়ে গাড়ির দিকে যেতে লাগলো। কারণ মৌ গাড়িতে গিয়ে অলরেডি বসে পড়েছে। এরপর যা হবে আপনার নিজের কানেই শুনতে পাবেন। তাই আজকের জন্য এটুকু, আবার দেখা হবে নেক্সট পর্ব। আপনাদের গল্পটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। টাটা, আজকের জন্য এইটুকু। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলবেন না। টাটা।